নমস্কার। আজকে চলে এসেছি আমি হাওড়ার শালকিয়াতে আমার নিজের প্রথম পডকাস্ট নিয়ে। এমন একজন ট্যাটু আর্টিস্টের সঙ্গে বসে রয়েছি এই মুহূর্তে, যিনি এত কম বয়সে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং হয়ে গেছেন এবং ওনার নাম রয়েছে সৈকত রায়চৌধুরী। কথা বলবো ওনার সাথে আজকে যে কিভাবে তিনি নিজের স্কুল লাইফ থেকে শুরু করে সেই আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে আজ এরকম ইন্টারন্যাশনাল লেভেলের তিনি একটা অ্যাওয়ার্ড উইনিং ট্যাটু আর্টিস্ট হয়েছেন। আজকে তার জীবনী নিয়ে সব কথা আমরা শুনবো এবং ওনার সাথে বার্তালাপ করে দেখব যে উনি কিভাবে নিজেকে এই জায়গায় নিয়ে গেছেন, কতটা ডেডিকেশন ওনার ছিল এবং এই পডকাস্ট দেখার পর যে সমাজের কাছে মেসেজ যাবে যে কতটা ডেডিকেশন হলে এই জায়গায় মানুষ পৌঁছতে পারে। একজন ছাত্র থেকে এত বড় আর্টিস্ট কিভাবে তিনি হয়েছেন, আজ ওনার সাথে আমরা কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। আজকে আপনার এখানে এসছি, আমার একটা প্রশ্ন ছিল বলতে পারেন, মানে কৌতূহল ছিল মনের মধ্যে যে এত কম বয়সে, মানে আমার থেকেও কম বয়স আপনার, এই বয়সে আপনি এত দূর পর্যন্ত, এত বড় জায়গা পর্যন্ত আপনি কি করে পৌঁছেছেন এবং আপনার যে লাইফস্টাইলের মধ্যে কি কি চেঞ্জিং এনেছেন। কারণ এখনকার অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা রয়েছে যেটা আপনার বয়সে সন্ধে হলেই নেশা ভাঙের দিকে চলে যাচ্ছে এবং তারা মনই দিচ্ছে না পড়াশোনাতে এবং কাজকর্মতে। প্রথমত আমি জিজ্ঞেস করব আপনাকে যে আপনি নিজের স্কুল লাইফ কিভাবে করেছেন এবং মা বাবার কি সাপোর্ট ছিল, এইগুলো যদি একটু দর্শককে বলেন। নমস্কার, আমি সৈকত রায়চৌধুরী, ফাউন্ডার অফ ক্রনিক ট্যাটুস। আমাদের একটাই ব্রাঞ্চ আছে আপাতত হাওড়াতে, অ্যান্ড আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ট্যাটু আর্টিস্ট। অ্যাকচুয়ালি যদি আমি বলি স্কুল লাইফের ঘটনা, নর্মালি যেভাবে ছেলেবেলায় সবারই স্কুল কাটে সেরকমই আমারও স্কুল লাইফটা কেটেছে। পড়াশোনা, তারপর আঁকা, এইসব নিয়েই আমার চর্চা ছিল প্রধানত। স্টুডেন্ট হিসাবেও খুব একটা খারাপ ছিলাম না, ভালোই রেজাল্ট করেছি দুটো। বাট একটা টাইমে গিয়ে মনে হয়েছে যে আঁকাতে আমাকে কিছু একটা করতে হবে, বাট সিচুয়েশনটা খুব একটা মানে ঠিক ছিল না। যখন সিচুয়েশন ঠিক ছিল না মানে এটা বলছি 2019 সালে যখন কোভিড আসে, আমরা মাধ্যমিক দিয়েছি তখন। তো দর্শকরা বুঝতেই পারছে আমার এজটা কি। তো তখন আমি মাধ্যমিক দিই, এবং রেজাল্ট আউটের পরেই কোভিডের জন্য সবকিছু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবং সেই সিচুয়েশনটা আপনারা সবাই জানেন যে কিভাবে ফেস হয়েছিল। তো আমার একটা খুব ব্রাইট টাইম ছিল সেই টাইমটা। আমি বিভিন্ন জায়গায় আঁকার কম্পিটিশন আমি অ্যাটেন্ড করতাম, বিভিন্ন প্রাইজ পেয়েছি। আপাতত 300-র ওপরে প্রাইজ আমি অলরেডি আঁকাতে উইনার। তো স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল সব জায়গা থেকেই আমার অ্যাওয়ার্ড ছিল। এবং সেই সময় যখন ঘরবন্দি হয়ে যাই, তো হঠাৎ করে মনে হয় যে একটা নতুন কিছু করতে হবে, কারণ আঁকার আর স্কোপ পাচ্ছিলাম না। পড়াশোনা কিছুটা থেমে গেছিল। তো একদিন হঠাৎ আর কি ইউটিউব দেখতে দেখতে একটা ট্যাটুর ভিডিও আসে আমার সামনে। তো দেন ওই ভিডিও দেখার পর আমার মনে হয় যে আমিও যখন আঁকা জানি তো আমি ট্যাটুও করতে পারবো। তো সেইখান থেকেই ট্যাটু সম্পর্কে রিসার্চ করা, ইচ্ছা ছিল একটা ভালো আর্টিস্ট হওয়ার। আর আরেকটা যেটা মেন ঘটনা যেটা আমি বলতে চাই আজকে, যে অনেকের মনে থাকে যে ট্যাটু আর্টিস্ট সম্পর্কে একটা ভুল ধারণা আছে অনেক মানুষের, মানে হ্যাঁ, অনেকজনের। যে ট্যাটু আর্টিস্ট মানেই খারাপ, এবং ট্যাটু কালচার বা ট্যাটু কমিউনিটিতে যারা রয়েছে তারা হয়তো ভালো না। অ্যাকচুয়ালি এই চিন্তা ভাবনাটা আমার মনে হয় না যে ঠিক। তার কারণ হচ্ছে যে কোনো কমিউনিটিতেই আপনি ভালো মানুষও পাবেন, খারাপ মানুষও পাবেন। এবার আপনি কিভাবে নিজেকে দেখতে চাইছেন বা অ্যাজ আ আর্টিস্ট আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা ব্যক্তিগত আপনার বিষয়। যেমন আমি হয়ে গেল প্রায় প্রায় 5 বছর হয়ে যায় আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, এবং আমি এখনো অবধি জেনুইন ভাবে বলতে পারি যে আমি খুব ভালোভাবে রয়েছি, এবং আমার যথেষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা আমাকে খুবই ভালোবাসে, যাদের সাপোর্ট ছাড়া হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। এবং এই তো ছিল আমার ট্যাটু করার মানে চিন্তা ভাবনা, যে শেখার চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনার পর ধীরে ধীরে যখন আস্তে আস্তে সিচুয়েশন ঠিক হয়, দেন এইচএস হয়। এইচএস এর একটা প্রেসার ছিল, তার মধ্যেই আমি একটা জায়গায় ট্যাটু শিখতে যাই। ট্যাটু, বাট সেইখানে সেই যে শেখার বিষয়টা সেইরকম ভাবে হয়নি। কিছু আমার কারণ বলতে পারেন, কিছু সিচুয়েশন কারণ ছিল, এবং সেইটা আমি স্কিপ করতে চাই। দেন তারপর হচ্ছে আমার বাড়িতে ট্যাটু প্র্যাকটিস করা, যেহেতু আমাদের আর্টিফিশিয়াল স্কিন থাকে সেখানে আচ্ছা, প্র্যাকটিস করা। মাঝখানে ইন্টারাপ্ট করব বলুন। আপনাকে। এই যে আপনি কথাটা বললেন যে সমাজ এখনো এই ট্যাটু বিষয়টা, এখনো অনেকজন এই ট্যাটু, মানে ধরুন আমার হাতেই যেরকম ট্যাটু রয়েছে, সমাজ যখন এই ট্যাটু দেখে একটা অন্য চোখে দেখে জিনিসটাকে। মানে এটা 5 বছর আগে নয়, এখনো মানে হাতে ট্যাটু আছে ছেলেটা
বেকার আছে বা হ্যাঁ হ্যাঁ একটা টাপরি টাইপ এরকম কিছু হ্যাঁ রয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। হ্যাঁ তো এই জিনিসটা কি, এই রেসটা কি কেটেছে এখন? আপনারা তো ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এতজন ট্যাটু করাচ্ছে আপনার থেকে। অনেকটা কেটেছে। কারণ আগে একটা ভয় ছিল মানুষের মনে। প্রথম তো দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে দেখুন, আগে ট্যাটু ইন্ডাস্ট্রিতে এত বেশি এফার্ট দিত না আর্টিস্টরা। আগে হতো কি, নিজে একটা ইনকামের পথ ছিল ট্যাটু, যে আমি একটা ট্যাটু করলাম, টাকা পেলাম, ব্যাস, দ্যাটস অল। বাট আমরা যে জেনারেশনটায় রয়েছি, আমরা আর্ট ক্রিয়েট করি। আর যারা এটাকে খারাপ ভাবে দেখেন তাদেরকে প্লিজ একটাই কথা বলবো, এটা কোনো খারাপ জিনিস নয়, এটা একটা আর্ট, বডি আর্ট। এবার অনেকের মনে হতে পারে যে আমরা ট্যাটু আর্টিস্ট, তো আমরা জেন্ডার দেখি না। ঠিক আছে, আমি জানি না পডকাস্টে এতটা ওপেন বলা ঠিক হবে কিনা, বাট যেটা ন্যাচারাল সেটা নিয়ে আমি ডিসকাশন করছি। একদম। যে জেন্ডার ওয়াইজ আমরা অনেক সময় বিচার করি যে এই ট্যাটু আর্টিস্ট একটা মেয়ের প্রাইভেট পার্ট হয়ে গেল, সেখানে সে ট্যাটু কেন করছে, তার মানে সে খারাপ বা তার ক্যারেক্টার খারাপ। এটা কখনোই নয়। না, এই ট্যাটু হ্যাঁ দিয়ে এখন আমরা দেখছি যে ট্যাটু দিয়ে বিচার করা হয় যে ছেলেটা হ্যাঁ এরকম, মেয়েটা হ্যাঁ, এরকম, এটা এটাও এটাও করা হয়। রয়েছে। এটা আমি আর্টিস্টের দিক দিয়ে বলছি, যে অনেক সময় হয় কি, যে আমরা কোনো প্রাইভেট পার্টে ট্যাটু পেলাম, তো আমাদেরকে ট্যাটু করতে হয়, বিকজ এটা আমাদের জব। ঠিক আছে, কোনোদিনও কি আমরা কোনোদিনও কোনো ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করি? আমাদের তো অনেক ডক্টরই থাকে যারা প্রাইভেট পার্ট রিলেটেড কিছু সমস্যা তারা সমাধান করেন। তো একদমই তাই। তারা যেহেতু ডক্টর, তাদেরকে আমাদের সোসাইটি রেসপেক্ট দিচ্ছে। আমরা আর্টিস্টরা কেন এই জায়গা থেকে রেসপেক্টটা পাবো না? একদমই ঠিক আমরাও কথা। ডিজার্ভ করি। আমরা আমাদের আর্ট শো করতে এসেছি, আমরা নোংরামি করতে আসিনি বা ভালগারিটিকে ছড়াতে আসিনি। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এবং রইলো বাকি যে এই যে ট্যাটু মাইন্ড সেট আপ, যে আমাদের গায়ে গোটা হাতে ট্যাটু আছে মানে আমি খারাপ, এটা নয়। আপনি একটা কোনো ট্যাটু করছেন, সেটা কিছু রিলেট করেই করছেন। আপনার হাতে যে ট্যাটুটা আছে সেটাও আপনার কোনো রিলেট করেই ট্যাটু করা। আমার হাতে যেটা রয়েছে সেটাও আমার কোনো রিলেট করেই করা। একদমই। ট্যাটুকে আমরা একটা, বলতে পারেন যে, স্মৃতি হিসাবে ব্যবহার করি, বা ভালোবাসাকে হিসাবে, বা কিছু জিনিসকে ডেডিকেশনের জন্য আমরা সেই ট্যাটুটাকে করে রাখি, যাতে সারা জীবন ওটা আমার সাথে থাকে। আর আলটিমেটলি আপনি মারা যাবার পর যদি সবকিছু আপনাকে ত্যাগ করতে হয়, ট্যাটুটা কিন্তু আপনার সাথে শেষ অবধি যাবে। এটা তো একটা বড় কথা বললেন, মানে কেউ যাক না যাক এই ট্যাটুটা ট্যাটু কিন্তু কিন্তু সঙ্গে যাবে, যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই ট্যাটু জিনিসটা কিন্তু আমি যতটুকু জানি এটা নতুন কিছু নয়। মানে আমরা যদি চলে যাই আজ থেকে 200-400 বছর পুরনো, আরো আরো হ্যাঁ বেশি, হ্যাঁ 2-4 হাজার বছর পুরনোও হুম চলে গেলে, ওই হুম যখন দেখবো তখনকার লোকজনের হুম শরীরে কিন্তু অনেক রকমের ট্যাটু হ্যাঁ থাকতো। হ্যাঁ সেখান থেকে জিনিসটা কি এখানে এইভাবে এসছে একটু হ্যাঁ ফ্যাশনেবল হয়ে? হ্যাঁ, ফ্যাশনেবল হয়েছে। তখন ট্রাইবাল ব্যাপারটা ছিল, তখন এখনো আছে। আপনি অনেক কান্ট্রিতে আছে যেখানে ট্রাইবাল টাইপের ইউজ করা, হ্যান্ডপক ট্যাটু যাকে বলা হয়। ঠিক আছে, আপনারা দেখে থাকবেন হ্যান্ডপক ট্যাটু করা হয়, যে আমরা যে এত অত্যাধুনিক মেশিন ইউজ করছি সেইগুলো ওনাদের কাছে নেই। আপনি থাইল্যান্ডেও যদি গিয়ে এখন রিসার্চ করেন, আপনি দেখতে পাবেন সেখানেও কিন্তু কিছু মন্ত্র লেখা আছে, কিছু বার্তা লেখা আছে, ভগবানের কিছু উপদেশ লেখা আছে, সেইগুলোর ওপরেও ট্যাটু হয়। তো এটা খারাপ কি করে? এটা কখনোই খারাপ নয়। আর এই ট্র্যাডিশনটা অনেক আগে থেকে চলে আসছে। আর সেই ট্র্যাডিশনটাই হয়তো আজ আমরা আর্টে আনতে পেরেছি, কনভার্ট করতে পেরেছি। এটাই। চলুন, এটা তো হয়ে গেল হুম ট্যাটুর বিষয় নিয়ে কিছু কথাবার্তা। হুম এবার জিজ্ঞেস করব আপনাকে যে এই যে বলছিলেন স্কুল লাইফ থেকে হুম কোভিড পিরিয়ড এলো, হুম। কোভিডের পরে আপনি মানে কিভাবে এটাকে রিকভার করলেন এবং কিভাবে নিজেকে তৈরি করলেন? রিকভারটা বলতে খুবই একটা টাফ সিচুয়েশন ছিল যখন আমি ঘরে ট্যাটু করি। যেটা হয় লোকালে, নিজের ঘরে ট্যাটু করা, প্রতিবেশীর চাপ, সেই জায়গায় আমাকে কিছু প্রশাসনিক জায়গাতেও ফেস করতে হয়েছিল, কিছু প্রবলেম হয়েছিল। বাট বাবা মা খুব সাপোর্ট ছিল আমার, কিছু বন্ধু বান্ধব ছিল যারা খুব সাপোর্ট করেছিল সেই টাইমে, নয়তো আজকে এই জায়গায় আমি দাঁড়াতে পারতাম না। তো আমার শুরুটা হয় একটা বিউটি পার্লারের চেঞ্জিং রুম। ওকে। ওই চেঞ্জিং রুমটা আমি রেন্টে নিই। আচ্ছা। ঠিক আছে, এবং সেই চেঞ্জিং রুমটাতেই একটা চেয়ার, একটা টেবিল আর কিছুটা সেট আপ দিয়ে হাইজিনিক ভাবে মেনটেন করে আমি ট্যাটু করা শুরু করি। আর তৈরি হয় ক্রনিক ট্যাটুস। তখন ছিলাম আমি একা, এবং স্বপ্ন একটাই ছিল যে ক্রনিক ট্যাটুস একদিন ব্র্যান্ড হবে, একদিন আমরা ইন্টারন্যাশনাল জায়গায় প্ল্যাটফর্মে গিয়ে আমরা পারফর্ম করবো অ্যান্ড উইন হব। এখন কতজন মেম্বার্স রয়েছে আপনার টিমে? এখন অলরেডি আমার টিমে প্রায় 6 to 7 আর্টিস্ট 7 জন রয়েছে, মেম্বার্স, মানে একা শুরু মেম্বার্স। করেছিলেন, এখন 7 জন হ্যাঁ, মেম্বার। প্রায় 7-8 জন আমাদের সাথে যুক্ত আছে। অনেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, বাট 7-8 জন রয়েছে। আচ্ছা, একটা যে বিষয়টা রয়েছে যে আপনি ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন হ্যাঁ বিভিন্ন ট্যাটুর যে এগুলো হ্যাঁ, রয়েছে দুটো। এগুলোতে, হ্যাঁ, কিসে কিসে আপনার রেকর্ড রয়েছে? আমার দুটো ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে।
2023-এ আমি করেছিলাম প্রথম ইন্ডিয়ান ট্যাটু আর্টিস্ট যে চলন্ত নৌকায় গঙ্গার ওপরে ট্যাটু করে বিশ্ব রেকর্ড চলন্ত করলো। নৌকাতে? হ্যাঁ, চলন্ত নৌকার ওপরে আমি ট্যাটু করে বিশ্ব রেকর্ড করি। অ্যান্ড 2025-এ আরেকটা বিশ্ব রেকর্ড হয়, যেটা পৃথিবীর সর্বোচ্চ ছোট এবং ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ট্যাটু। নেতাজি সুভাষচন্দ্রের বসুর মুখ আমি একদম 1 সেন্টিমিটারের ভেতরে করেছিলাম, এবং সেটাই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস থেকে সেটাকে ধার্য করা হয়েছে, আমি রেকর্ডটা করতে পেরেছি। ট্যাটু ফেস্টিভ্যাল, হুম। অনেকগুলো ট্যাটু ফেস্টিভ্যাল তো অ্যাটেন্ড হ্যাঁ, করেছেন, হ্যাঁ। কেমন এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে? আরো তো ভালো ভালো আর্টিস্ট রয়েছে, হুম, ইন্টারন্যাশনাল আর্টিস্টরাও হুম, সেখানে হুম, হুম, জাজিং করেন, হুম, হুম। তো কেমন এক্সপিরিয়েন্স রয়েছে, একটু এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন। এক্সপিরিয়েন্স হচ্ছে, ট্যাটু কনভেনশন বা ট্যাটু ফেস্টিভ্যাল যেটা, এটা একটা প্ল্যাটফর্ম। এটা খালি হারা জেতা এইরকম কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে শেখার ইভেন্ট আমি মনে করি। কারণ কি হয়, ধরুন আমি ফোনে কাউকে দেখছি, তো ফোনে আমি বিভিন্ন বড় বড় আর্টিস্টদেরকে ফলো করছি, তাদের কাজ দেখছি, বাট আমি ফোনে দেখছি। বাট যখন সামনে থেকে তাদের কাজ দেখি, তাদেরও কিছু টেকনিক থাকে, বা তাদের সাথেও আলাপ করার পর তাদের থেকে কিছু টিপস পাওয়া যায়, যেটা আমি ইন ফিউচার আমি আমার কাজে ইমপ্রুভ করার জন্য ওটা ব্যবহার করে থাকি। আচ্ছা। এবং এই ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করলে শুধু আপনার স্কিল যে বাড়ছে তা না, আপনার অভিজ্ঞতা বাড়ছে। আপনার আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি নিজে কতটা ভালো কাজ দিতে পারেন। কারণ আমি যদি আমার 2 বছর আগের কাজে যাই এবং এখনকার কাজে যাই, একটা হিউজ ডিফারেন্স আছে। কারণ ওই জায়গা থেকে আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, টেকনিক শিখেছি, আর সেটা আমি ইমপ্রুভ করেছি। এইভাবেই ফেস্টিভ্যালটাকে আমি রাখবো যে ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা উচিত। এবং যদি বলেন যে শুধু আর্টিস্টই কেন, আমি বলবো সাধারণ মানুষকেও, যারা এই যে আপনি আগে বলেছিলেন যে খারাপ ভাবে দেখা, তাদেরও উচিত একবার অন্তত একটু টিকিট কেটে, যদি এত বিভিন্ন জায়গায় স্টেটে এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন গুলো হচ্ছে, একবার অ্যাটেন্ড করুক। ধারণা যদি পাল্টে যাবে। যদি একবার অ্যাটেন্ড করে, ধারণা পাল্টে যাবে। মানুষ বুঝতে পারবে যে একটা আর্টিস্ট আর একটা ক্যানভাস, অর্থাৎ ক্যানভাস মানে যে বডি ক্যানভাসের উপর আমরা ট্যাটু করি, এই দুটো মানুষ যে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, তবে গিয়ে হয়তো একটা ভালো প্রজেক্ট তৈরি হয়। তো ওই ভুল ধারণা থেকে যদি মানুষকে বেরোতে হয়, তাহলে তাকে আগে সবার আগে ঘর থেকে বেরোতে হবে এবং সেই জায়গায় যেতে হবে। আচ্ছা, সৈকত দা, বলছিলাম যে এই যে কোভিডের পর থেকে একটা যে সিচুয়েশন তৈরি হয়েছিল, এখনো অনেক হুম, জায়গায় দেখা যাচ্ছে লোক মাস্ক স্যানিটাইজার এখনো ইউজ করে বিভিন্ন হুম, বড় বড় হসপিটালে হুম, দেখুন। হুম, তো এই যে ট্যাটু বানাতে গেলে যে নিডল গুলো ইউজ হয়, হুম। এইগুলোকে নিয়ে কতটা সমস্যা ফেস করতে হয়, আর কাস্টমার্স এর কাছে কতটা উম, অসুবিধা হয় আপনাদের? অ্যাট ফার্স্ট আমাদের কোনো রকম এই ধরনের কোনো সমস্যা আজ অব্দি ফেস করতেই হয়নি। তার কারণ হচ্ছে আমরা প্রপারভাবে হাইজিন মেনটেন করে ট্যাটু করি। কারণ আপনার ট্যাটুর জন্য যদি 3টে ছুঁচ ব্যবহার হয়, 3টে নিডলস ব্যবহার হয়, 3টে নিডলসই আমরা দেবো। এবং আপনার ওই সেশনের পর ওই নিডলসগুলো আর কোনো কাজে লাগবে না, ওইগুলো আমরা ফেলে দিই। আচ্ছা, কেউ কি এমন ট্যাটু আর্টিস্ট আছে, বা ধরুন অনেকগুলো মেলাতে দেখা যায় লোক ট্যাটু বানাচ্ছে, হুম। তো সেইখানে কি সেই নিডলগুলোকে রিপিট করা হয়? আমরা যে নিডলসগুলো ফেলে দিচ্ছি সেইগুলো তো পাবে না। না, ওরা যে ইউজ করছে হ্যাঁ, রিইউজ কি আবার করতেই করে? পারে। তাতে কি অসুবিধা হতে পারে? সবটাই অসুবিধা। অ্যাট ফার্স্ট সে আর্টিস্ট নয়। অ্যাট ফার্স্ট সে আর্টিস্ট নয়। কারণ যে আর্টিস্ট হবে, সে কখনোই তার ক্লায়েন্টকে, যাতে তার প্রবলেম ফেস করতে হয় বা তার কোনো প্রবলেম হয়, সেই রকম কোনো কাজই করবে না। কারণ দেখুন, আজকে আমি আপনাকে একটা চার্জ করছি, আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি আমার কাজ দেখেছেন, আপনি আমাকে ভালোবেসে আসছেন, বিশ্বাস করে আসছেন। আমার দায়িত্ব যে আপনাকে একটা ভালো কাজ দেওয়া, এবং সঙ্গে একটা ভালো প্রপারভাবে হাইজিন মেনটেন করা, সেটআপ দিয়ে কাজ করা। এটা একটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যারা আর্টিস্ট হয়। ঠিক আছে? যারা সো কল্ড আর্টিস্ট, তারা তো কিছুই করতে পারে, আমি তাদেরকে ধরিই না যে তারা ইন্ডাস্ট্রিতে আছে, তারা টাকা কামাবার জন্য এসছে। একটা ছুঁচ আমি 4জনকে ইউজ করছি, কত বাজে বাজে রোগ হতে পারে, আমি নাম নিচ্ছি না, অনেক বাজে বাজে রোগ হতে পারে। আপনার নিডিল আমার গায়ে, আমার নিডিল অন্য কারোর গায়ে, তার নিডিল অন্য আরেকজনের গায়ে। তো আপনার ব্লাড সেখানে টাচ হচ্ছে, সেইটা আমার কাছে টাচ হচ্ছে, সেখান থেকে আরেকজন, এটা তো কোনো সিস্টেমই নয় ট্যাটু। তো অ্যাজ আ ট্যাটু আর্টিস্ট কি হ্যাঁ, সাজেস্ট করবেন এই বিষয়ে? অ্যাজ আ আর্টিস্ট আমি একটাই কথা বলবো, যারা বিগিনার ট্যাটু আর্টিস্ট আছে, বা যারা নিউ কামার আছে, বা যারা এই লাইনে আসতে চায়, অ্যাট ফার্স্ট প্রিপেয়ার হয়ে যেতে হবে যে প্রপার সেটআপ এবং হাইজিন মেনটেন করেই ট্যাটু করতে হবে। আর যারা ট্যাটু বানাচ্ছে নিজের শরীরে, তাদেরকে হ্যাঁ, কি বলবেন? তারা অবশ্যই চেক করুন। তারা অ্যাট ফার্স্ট নিজের আর্টিস্টকে চেক করুন, কি আর্টিস্টের কি চেক প্রোফাইল করা চেক উচিত করুন। একটা আর্টিস্টের কাছে গেলে? ধরুন প্রথমত, আমি এলাম একটা ট্যাটু বানাতে, হ্যাঁ, আমাকে কি কি চেক করতে হবে? প্রথমত একজন আর্টিস্টের কাছে যদি আপনি যান, আপনাকে আগে দেখতে হবে যে আর্টিস্টের কাজ কেরম,
সে তার এক্সপিরিয়েন্স কিরকম এবং তার হসপিটালিটি কিরকম বা তার স্টুডিওর অ্যাম্বিয়েন্স কিরকম, অ্যাট ফার্স্ট সেটা দেখতে হবে। যেমন আমাদের যে কোনো ক্লায়েন্ট আসে আমরা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার ট্রিট করার চেষ্টা করি। এবং সেকেন্ড যদি বলেন যে আর কি দেখা উচিত, সেটআপ সে কতটা ক্লিন করছে, যে সেটআপে তার ট্যাটু হবে সে কতটা ক্লিন করছে এবং সে কতটা হাইজিন মেনটেন করছে, গ্লাভস পরছে কিনা। ইভেন এটাও অনেকে বলে না, একটা গ্লাভস পরে একটা বড় ট্যাটু কমপ্লিট করা কখনোই পসিবল নয়। আচ্ছা তার কারণ ধরুন আমি গ্লাভস পরে ট্যাটু করছি, এটাও আমি ডিসক্রাইব করে দিই। আমি গ্লাভস পরে ট্যাটু করছি, ধরুন সে একটা ট্যাটু সেশন, আপনার হাতে আমি যে ট্যাটুটা করছি ওটা 5 ঘন্টার সেশন, ঠিক আছে। আমি 5 ঘন্টার জায়গায় 2 ঘন্টার পর হয়তো হতেই পারে আমার ব্রেক নেওয়ার দরকার হয়েছে বা আপনার ব্রেক নেওয়ার একদম হয়েছে, একদম ঠিক আছে। আমি সেই হ্যান্ড গ্লাভসটা খুলে, আমরা অনেক সময় দেখেছি, অনেক আর্টিস্টকে দেখেছি রেখে দেয়, একদমই ভুল। কারণ ওই গ্লাভসে কিন্তু আপনার ব্লাড রিলেটেড সবকিছু টাচ হয়েছে, আপনি আবার ওইটাই পড়তে যাবেন যখন, তখন আপনার হাতেও তো লাগছে, আপনি তো আর হাতটা স্যানিটাইজ করতে পারছেন না। ধরুন বাই এনি চান্স আপনার হাত থেকেও তো আপনার স্কিনেও এফেক্ট হতে পারে। এটা শুধুমাত্র যে ক্লায়েন্ট যে ট্যাটু করছে তারই যে প্রবলেম হবে এরকম কোনো বিষয় নেই, অ্যাজ আ ট্যাটু আর্টিস্ট যে থাকছে আপনারও প্রবলেম হতে পারে। অবশ্যই হতে পারে। তাই হাইজিন প্রোটোকলটা সবার আগে ম্যান্ডেটারি মানা। এবং আরেকটা যে ঘটনা হচ্ছে যে নিডলস যে ইউজ হয় না, তার পেছনে এক্সপায়ারি ডেট থাকে, কালারের পেছনে এক্সপায়ারি ডেট থাকে, এইগুলো আমরা শো করি ক্লায়েন্টদের, তাই ক্লায়েন্টের ট্রাস্ট এইরকম আমাদের আচ্ছা প্রতি। এই যে কালার আর এগুলো কি হ্যাঁ, বিভিন্ন কোম্পানিজ রয়েছে, হ্যাঁ, সেগুলো কি ভেরিফাই করে স্কিনের জন্য যদি ভালো হ্যাঁ, না হয়? অনেক অনেক ধরনের কোম্পানি রয়েছে। আমরা যেগুলো করি পুরোটাই অর্গানিক কালারের ওপর ট্রাই করি যাতে কোনো প্রবলেম না। এবার যেহেতু আমি কালার রিয়েলিজম স্পেশালিস্ট ট্যাটু আর্টিস্ট, তো একটা তো পার্টিকুলার কোনো কোম্পানি হয় না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমরা কালেক্ট করে দেন আমরা কাজ করি। দাদা এবারের যে আপনাদের ট্যাটু ফেস্টিভ্যাল হলো, সেখানে আপনি দুখানা হ্যাঁ, অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো কি এবং কি ক্যাটাগরিতে ছিল এবং কিভাবে আপনার এ হয়েছে, একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। এটা রিসেন্টলি হয়েছে হুম। ইংবাডিস ট্যাটু ফেস্টিভ্যাল, যেটা পাঞ্জাব লুধিয়ানাতে হয়েছে। তো সেখানে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি। ফার্স্ট ডেতে আমি সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এই অ্যাওয়ার্ডটা একবার দেখাতে চাই। একদম নিশ্চয়ই। এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি স্মল ট্র্যাডিশনাল অ্যাওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি স্মল ট্র্যাডিশনালের ওপর যে ট্যাটু হয় ওইরকম আর্ট আমি ক্রিয়েট করে সেখানে যতজন ছিল তাদের মধ্যে সেকেন্ড অ্যাওয়ার্ডটা পেয়েছি। স্মল ট্র্যাডিশনাল, হ্যাঁ, আচ্ছা এই ক্যাটাগরি ছিল এই নাকি? ক্যাটাগরি ছিল। আচ্ছা আচ্ছা, কি অ্যান্ড বানিয়েছিলেন? এখানে আমি বানিয়েছিলাম বিষ্ণুদেবের মৎস্য অবতার। আচ্ছা সেটা আমার নিজস্ব ড্রয়িং অ্যান্ড সেটাকে কনভার্ট করেছিলাম ট্যাটুতে। নিশ্চয়ই। আর তার ফলে একটা এই অ্যাওয়ার্ডটা। আচ্ছা আরেকটা কি হ্যাঁ, অ্যাওয়ার্ড আর পেয়েছিলেন? একটা হচ্ছে ওটাও আমি দেখাবো। আর একটা হচ্ছে এইটা, যেটা এতদিন পর অসাধারণ। আমি পেয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট, এত জনের মধ্যে থেকে ফার্স্ট অ্যাওয়ার্ড। এটা সব থেকে আমার প্রিয় অ্যাওয়ার্ড এতদিনের। তো এটা ছিল একটা লার্জ কালার হিল ট্যাটু। মানে আচ্ছা আমরা ফ্রেশ ট্যাটু দেখি, বাট অনেকের কোয়েশ্চেন থাকে না, যে এই পডকাস্টে বলাটা উচিত আমার মনে হয়, যে অনেকের কোয়েশ্চেন, দাদা আপনি ট্যাটু করিয়েছেন আপনার হিলিং রেজাল্ট কেমন? আচ্ছা, ট্যাটু তো মানে করে ওই দিলাম, ফুলফিল যেটা হ্যাঁ, হচ্ছে সেই মানে বিষয়টা। ট্যাটু করার পর তার কিছুদিন পর ট্যাটুটা সুন্দর করে হিল হয়। দেখবেন অনেক আর্টিস্টের ফ্রেশ ট্যাটু খুব ভালো লাগে, বাট হিলিং রেজাল্ট খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে। আর কালার যদিও, তাহলে তো অনেকটাই চাপ, কারণ ইন্ডিয়ান স্কিন থাকে। বাট আমাদের এইটা কালার হিলডে ফার্স্ট অ্যাওয়ার্ড কি অ্যান্ড লার্জ। কি বানিয়েছিলেন? এটা একটা জাপানিজ থিমের ওপর ছিল, কালার রিয়েলিজম থিম ছিল, তো ওতে এটা আছে। আচ্ছা যে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে যে আপনি বলছিলেন, হ্যাঁ, এটা নিয়ে একটু শেয়ার করবেন বিষয়টা, যে আহ, ওই যে নৌকাতে হুম। নৌকাতে যে আপনি এঁকেছিলেন, সেটা নিয়ে যে ওয়ার্ল্ড রেকর্ডটা হয়েছে, সেই বিষয়টা কিভাবে, একটা নৌকা তো সবসময় দুলতে থাকে, সেখানে সব সরঞ্জাম এক হুম। জায়গায় রাখা থেকে নিয়ে, এটা আমি একটু যদি অ্যাওয়ার্ডটা একটু share- একবার দেখাই হ্যাঁ আপনাদের। নিশ্চয়ই। এইটা হচ্ছে হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ড, লন্ডন থেকে, ঠিক আছে। হাওয়ার্ড ওয়ার্ল্ড এখানে রেকর্ড। আপনি দেখতে পাবেন, এখানে লেখা আছে, এই ভিউয়ার্সরা হয়তো দেখতে পাবে না, বাট আপনি দেখতে পাচ্ছেন যে মুভিং বোট লেখা আছে, এই যে। হ্যাঁ একদম পরিষ্কার লেখা আছে, ফার্স্ট ইন্ডিয়ান ট্যাটু আর্টিস্ট টু ক্রিয়েট ট্যাটু অন আ বোট, হুম। বেঙ্গলি নৌকা। হ্যাঁ, তো এইটা যখন আমি মানে ভেবেছিলাম যে এটা আমাকে চ্যালেঞ্জ করতেই হবে। একটা চ্যালেঞ্জ যদি নিজেকে নিজে না দিই, দেন মনে হয় না যে একটা আমি ভালো কিছু ক্রিয়েট করতে পারবো। তো একটা ফেস ছিল, খুবই টাফ সিচুয়েশন ছিল, কারণ আমরা যখন ট্যাটু করছি তারই মাঝখানে জোয়ার এসে যায়। এন্ড যখন জোয়ার আসে তখন তো মানে নৌকাটা এতটাই মানে বৃষ্টিভাবে মানে হেলে, বাট ঠাকুরের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে আমরা মানে ফুলফিল করি। আটকালো না, সেখানেও, কাজটা হ্যাঁ, উদ্ধার হলো। সেখানেও আমি দক্ষিণেশ্বরের কালী মায়েরই ছবি এঁকে
ওই ট্যাটুটা ক্রিয়েট করেছিলাম, আচ্ছা অ্যান্ড এটা আমার প্রথম ওয়ার্ল্ড রেকর্ড। আচ্ছা, একটা যেটা স্মলেস্ট ট্যাটু যেটা হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন সেই রেকর্ডটা ওইটা একটু আমি যদি এ করেন। 2025-এ যেটা করেছি রিসেন্ট। এগুলো এই জন্য আমি দেখছি, হুম তার কারণ হচ্ছে যে অনেকজনের মনের মধ্যে আসবে হুম যে এত কম বয়সে এতগুলো অ্যাওয়ার্ড হয়তো কিনে এনেছেন। না, হতেই পারে অনেকগুলো অ্যাওয়ার্ড কেনা যায়, অনেকগুলো কম্পিটিশনে পয়সা দিয়ে জেতা যায়, অনেক আর্টিস্টরা হ্যাঁ, এরকম করে হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্যাটাগরিতে, অনেক প্রফেশনে এরকম হ্যাঁ, হয়। হয়, হয়। তাই জন্য এগুলো একটু আর কি হ্যাঁ, দেখতে চাইছি। কারণ এটাতে আমি হুম বলে দিই প্রথমে দর্শকদেরকে, পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রেকর্ডস অফ এক্সেলেন্স বুক অফ রেকর্ডস। রেকর্ড হোল্ডার হচ্ছে সৈকত রায়চৌধুরী, যিনি আমার সামনে বসে রয়েছেন। স্মলেস্ট ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ট্যাটু অফ সুভাষ চন্দ্র বোস, মানে আমাদের নেতাজির ট্যাটু, একদম স্মলেস্ট ট্যাটু। আচ্ছা, কি সাইজ ছিল সেই ট্যাটুটা? 1 সেন্টিমিটার অনলি, মাত্র 1 সেন্টিমিটার? মাত্র ওয়ান তো চোখেই সেন্টিমিটার দেখা যাবে না। ওইটাই তো চ্যালেঞ্জ। কারণ এর আগে যেটা ছিল ওয়ার্ল্ডের সব থেকে ছোট, সেটার সাইজ ছিল 1.6 সেন্টিমিটার। তো আমাকে তার থেকেও কম করতে সেটা হতো। কোথায় ছিল? সেটা কেরালার কেউ একজন করেছিল, আচ্ছা, নামটা আমার মনে নেই এই মুহূর্তে, বাট 1.6 সেন্টিমিটার ছিল। তা আপনি 1 সেন্টিমিটার করে হ্যাঁ, তো দিলেন। আমার মাথায় ছিল কি ওর নিচে আমাকে করতে হবে। এবার যদি কেউ 0.5 করে দেয়, আমি 0.3 করবো আবার। একটা ডট দেবেন নাকি? না, কিন্তু ডটেও প্রমিনেন্ট থাকবে। ওকে, অনেক অনেক ভালো। মানে হুম, এত কম বয়সে এত হ্যাঁ, মা বাবার তো সাপোর্ট প্রচুর ছিল। হ্যাঁ, এখন কি বলে মা বাবা? হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ভেতর থেকে তো নিশ্চয়ই প্রত্যেকটা মা বাবাই খুশি হয়, এক্সপ্রেস সেইভাবে কোনোদিনও ওইভাবে করে না, কিন্তু আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট করে। মানে আমারও মনে হয় যে এক্সপ্রেস না করাই ভালো, তাহলে আমিও হয়তো আমার এই ডেডিকেশনটা থাকতে পারবো না। এটা হয় না যে বাবা মা বলছে তো একটু বেশি এক্সাইটমেন্ট হ্যাঁ। হয়ে যাবে, বাট আমার বাবা মা খুবই আমাকে সাপোর্ট করে, অ্যান্ড প্রথম থেকে সাপোর্ট করেছে। আচ্ছা, শুধুমাত্র ইনি আর্টিস্টই নয়, ইনি একজন শিক্ষক মানুষও রয়েছেন। এবার সেই বিষয়টা একটু আলোচনা করে আমার এই পডকাস্টটা এখানে শেষ করব। আহ, আপনি শুধুমাত্র তো আর্টিস্ট নয়, আমি যতটুকু জেনেছি এলাকার মধ্যে। আপনি স্টুডেন্টও আপনার প্রচুর হুম হয়েছে, হুম কতজন স্টুডেন্ট হয়েছে আর আপনি কি শেখান তাদেরকে? 30 অ্যাবাভ স্টুডেন্ট রয়েছে এখন আমার, প্রায় আর্টের। আর ট্যাটুও আমি শেখাই, ঠিক আছে, প্রফেশনালি ট্যাটু আমি কোর্স করাই। ইভেন যারা সিনিয়র রয়েছে তাদেরকেও আমি ড্রয়িং শেখাই। আমার বেসিক যেটা হচ্ছে সেটা রিয়েলিজমের ওপরেই আমি তাদেরকে ট্রেনিং দিই, অ্যান্ড এটাই মানে এটা চলছে। অ্যাকচুয়ালি অনেক ছোট থেকে আমি শেখাতাম, বাট এখন এটা পুরো প্রপারলি প্রফেশনালি এসে গেছে বিষয়টা। কেমন লাগে তাদের রেসপন্স কি? আমার খুব ভালো লাগে যখন আমার বেশিরভাগ স্টুডেন্টই না একদম জিরো থেকে এসেছিল। যদি কোনোদিনও টাইম হয় আমি আপনাকে দেখাবো তাদের প্রথমের কাজ। এবং তারা যখন আজকে একটা জ্বলন্ত মানে জীবন্ত একটা বলে না, জ্বলন্ত জীবন্ত একটা ছবি যখন তারা এঁকে আমাকে সামনে দেখায় না, আমার নিজের থেকে ভেতর থেকে খুব প্রাউড ফিল হয় যে না, আমি কিছু তো শেখাতে পেরেছি। অ্যাটলিস্ট আর্ট আর আর্টিস্ট এইটুকুতে যদি সীমাবদ্ধ থাকে, আমার মনে হয় না এটাই হচ্ছে রুলস, এর বাইরে যেতে হবে, আর্ট রেভলিউশন আনতে হবে। আর আর্ট রেভলিউশন কোনোদিনও একা একটা সিঙ্গেল পার্সন করতে পারে না, করতে পারে না। ঠিক আছে। এই রেভলিউশন আনতে গেলে আমাদেরকে একসাথে ক্রিয়েট করতে হবে। এবং মানে আরেকটা জিনিস যে আমি এখন অনেক জায়গায় দেখি যে একটা হিংসা, মানে এ এগিয়ে যাচ্ছে সে পিছিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো থেকে আগে সরাতে হবে। সবার আগে ভাবতে হবে আমি শিল্পী, এবং আমার থেকে যদি দুজন কেউ শেখে তো সেটা আমার সব থেকে বড় প্রাপ্য। আপনার বেস্ট স্টুডেন্ট কি আছে? আমার প্রত্যেকটা স্টুডেন্টই বেস্ট, আমি কোনোদিনও তাকে কাউকে পার্সোনালি বেস্ট বলবো না, কারণ টিচারের চোখে সবাই সমান, কিন্তু সবাই খুব ভালো কাজ করে, সবাই দারুণ কাজ করে। সবাই খুব ভালো কাজ করে। এবার শেষ করব আমার এই পডকাস্টটা এখানেই। কথা বললাম আমরা যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং যিনি আর্টিস্ট রয়েছেন সৈকত রায়চৌধুরীর সঙ্গে। এনার ট্যাটু যেটা স্টুডিওটা রয়েছে সেটা রয়েছে শালকিয়াতে। ওনার মুখেই শুনে নেবো অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। যদি কারোর কন্ট্যাক্ট করার থাকে, আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আপনি একটু যদি আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। আমার স্টুডিও হচ্ছে সালকিয়া জটাদারি পার্কের ঠিক কাছেই। ক্রনিক ট্যাটুস আপনি গুগলেও লোকেশনে ট্র্যাক করলে পেয়ে যাবেন, অ্যান্ড আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420245782। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অল টাইম অ্যাভেলেবেল, আমরা অল টাইম আছি। আপনারা আসুন, এসে এখানে যাদের ইচ্ছা রয়েছে শরীরে ট্যাটু বানানোর, আসুন। হাইজেনিকভাবে তিনি সবই বললেন কিভাবে ইনি ট্যাটু বানান এবং তৈরি করেন। নিজের কনসেপ্ট দিয়ে ইনি পুরো ট্যাটুটাকে রেডি করেন এবং তারপরে তিনি শরীরের মধ্যে এঁকে দেন পুরো একেবারে। বুঝতে পারবেন আপনারা এসে যখন এখানে বানাবেন তখনই। আসুন, এসে যোগাযোগ করে ট্যাটু আপনারাও এখানে বানিয়ে যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার। এই মুহূর্তে বসে রয়েছি ট্যাটু আর্টিস্ট যিনি রয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সৈকত রায়চৌধুরী। ওনারই
কো আর্টিস্ট বলতে পারেন, ওনার স্টুডেন্ট বলতে পারেন, ওনার সাথী বলতে পারেন একেবারে। ওনার সাথে কথা বলবো। অবিনাশ পোদ্দারজি রয়েছেন সঙ্গে। অবিনাশজি, আপনি কবে থেকে ওনার সঙ্গে রয়েছেন এবং কিভাবে দেখছেন ওনাকে গ্রো আপ করতে, আর কতটা সাহায্য আপনিও করেছেন ওনাকে? আমি অ্যাকচুয়ালি 2023-তে ওনার সাথে জয়েন করেছি। তারপরে আমরা দেখি কি কীরকম করে মানে ট্যাটু প্রসেস আমরা কীরকম একে রেভলিউশন করতে পারি, একে কী করে আগে এগিয়ে বাড়াতে পারি। তো ওইসব আমরা ডিসকাস করে আফটার অনেক ডিসকাশন আমরা অনেক ট্রাই করলাম। তারপরে অনেক দেখলাম কি সেই সময় আমাদের কাছে ট্যাটু কনভেনশনাল অপশন এসেছে কি এতে পার্ট করা যাবে। তো আমরা ওতেই ফোর্স করে ওতেই মানে পয়েন্ট আউট করে ওতেই বলে কি মানে ওতেই মানে পুরো ওয়ার্ক করে তারপরে আমরা ওতে পার্ট করা স্টার্ট করেছি কি আহ, ওর। এই যে আপনারা এই যে ট্যাটু ওনার সঙ্গে গিয়ে সবসময় পাশে থাকেন হুম এবং ট্যাটু আপনারাও হেল্প করেন অনেকটাই, হুম তো কি মনে হয় এই যে ট্যাটু এই বিষয়টাকে কি আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে ইন ফিউচার? মানে সমাজ এই বিষয়টাকে মেনে নেবে? ইন ফিউচার যেমনি আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা অনেক মানে অনেক গ্রোথে আছে এসব চিজ, এসব মানে অনেক ট্রেডিশনাল একটা মানে একে বলতে গেলে ফ্যাশন হয়ে গেছে বলতে পারেন। একে হ্যাঁ ফ্যাশন তো ভালোই মানে এখন চলছে, এখন চলানো মানে একদম হেভি ট্রেন্ডিং চলছে এর। তারপরে এর গ্রোথও হেভি হচ্ছে মানে যত ইনফরমেশন আমরা পাচ্ছি ডে বাই ডে ইট গ্রোয়িং আ লট। ইন ফিউচার কি প্ল্যান আছে ওনার সঙ্গেই থেকে একসাথে গ্রো আপ ইয়া করা? ইন ফিউচার আমরা আমাদের একটা ট্রাই আছে কি বড় একটা ব্র্যান্ড মানে যেমনি আমাদের এমনি নর্মাল ব্র্যান্ড হয়ে গেছে এর দিয়ে অনেক বড় ব্র্যান্ড করব। আর অল ওভার কলকাতা তো এক দুটো মানে ব্রাঞ্চ হবেই হবে, অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতে আমরা ব্রাঞ্চ করার একটা করছি। চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ। শেষ। আমার সামনে যিনি বসে রয়েছেন ওনার বয়স মাত্র 20 বছর। নাম হচ্ছে ঋত্বিকা দাস। উনি হচ্ছেন সৈকত রায় চৌধুরী, যিনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার রয়েছেন ট্যাটু আর্টিস্ট, ওনারই স্টুডেন্ট। শুনে নেব ওনার মুখ থেকে যে ওনার কি এক্সপিরিয়েন্স এবং কবে থেকে তিনি এখানে শিখছেন আর ইন ফিউচার ওনার কি করার প্ল্যানিং রয়েছে। হ্যাঁ, ঋতিকা, তোমার তো ডাক নাম আই থিঙ্ক শ্রেয়া রয়েছে, আমি শ্রেয়া বলেই তোমাকে ডাকছি। কেমন এক্সপিরিয়েন্স এখানে রয়েছে এবং কবে থেকে তুমি শিখছো এখানে? আমি তো 2024 থেকে স্টার্ট করেছি, এখন 1.5 বছর হয়ে গেল প্রায় একসাথে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ভালো। আমি ইন ফিউচার আর একটু এগোতে চাইছি, দাদার সাথেই থাকতে চাইছি। আর আমাদের তো আরো বড় কিছু করার ইচ্ছা আছে। তোমার দাদা মানে সৈকত রয়েছে যে হুম। ট্যাটু আর্টিস্ট রয়েছেন, উনি আরো তো স্টুডেন্টসরা রয়েছে, কেমন লাগে উনি যখন পড়ান? পরিবেশটা কেমন? ঘরোয়া পরিবেশ না একটা স্ট্রিক্ট টিচার ওরকম একটা ব্যাপার? অবভিয়াসলি ঘরোয়া পরিবেশের মধ্যে মনে হয়। তো আমি যখন এখানেও থাকি তখন আমার নিজেরও আমার একটা কমফর্ট জোন মনে হয়। বাড়ির থেকে বেশি আমি এখানে স্টুডিওতেই বেশি থাকি। এখানেই মানে শেখো আর কি। তো কি মনে হচ্ছে দাদা কি আরো গ্রো করবে? অবশ্যই, অবশ্যই গ্রো করবে। একদম, থ্যাংক ইউ।